প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা যারা তৃতীয় সেমিস্টারে পরীক্ষা দেবে তোমাদের বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আমি উপস্থাপন করতে চলেছি। পার্ট 1-এ অর্থাৎ ভিডিওর প্রথম পর্বে আমরা এই যে একমাত্র যে গল্প আমাদের রয়েছে সিলেবাসে আদরিণী, যেটি প্রভাত কুমার মুখোপাধ্যায় লিখেছেন, সেই গল্পের বিষয়বস্তু আমরা আলোচনা করেছি। গল্পের উৎস, কোথা থেকে এই গল্পটি নেওয়া হয়েছে সেটিও আমরা আলোচনা করেছি। গল্পের নামকরণ, শুধু তাই নয়, কিছু শব্দার্থ টিকা সঙ্গে লেখক পরিচিতি এটাও আমরা জেনে নিয়েছি। গল্পের বিষয়বস্তু প্রথম ভিডিওতে আমরা যতটুকু আলোচনা করেছি তা সারমর্ম করলে দাঁড়ায় এইভাবে যে গল্প যাকে কেন্দ্র করে রচিত হচ্ছে, অর্থাৎ গল্পের নায়ক আমরা বলতে পারি জয়রাম মুখোপাধ্যায় মহাশয়। তিনি একটি দূরে পীরগঞ্জে বিয়ে বাড়িতে যাবেন, সেই জন্য একটু হাতি প্রয়োজন, কিন্তু মহারাজ নরেশচন্দ্র সে হাতি দিতে অস্বীকার করেছেন। তিনি তার বাঁধা মুক্তার হলেও তিনি এই ব্যবহার জয়রামকে যথেষ্ট পরিমাণে পীড়িত করে এবং অপমানিত করে। সেই জন্য তিনি হাতি কিনবেন মনস্থির করে নিয়েছেন, কারণ না হলে তিনি তার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের কাছে সম্মান থাকে না। সেই উদ্দেশ্য নিয়েই তিনি হাতি কেনার জন্য খুব উঠে পড়ে লেগেছেন। এতটুকু গল্প, এই অংশটুকু আমরা জেনেছি সারমর্ম এটা। এবার আমরা তৃতীয় পরিচ্ছেদ থেকে আমরা বিষয়টা আরও ভালো করে জানব, কারণ আমরা আগেই বলেছি আমি গল্পের প্রতিটি লাইন প্রতিটি শব্দ আমাদের ভালো করে জানতে হবে, কারণ যেহেতু তোমরা এমসিকিউ এই প্যাটার্নে পরীক্ষা দেবে, তাই তোমাদের সমস্ত কিছু বিষয় পুঙ্খানুপুঙ্খ জানতে হবে, না হলে কিন্তু তোমরা সমস্ত প্রশ্নের উত্তর ঠিকঠাকভাবে দিতে পারবে না। আর 40-এ 40 পেতে হলে টেক্সট তোমাদের খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, যেখানে কোনো রকম একটু ফাঁক ফোকর থাকলে কিন্তু চলবে না। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওতে তৃতীয় পরিচ্ছেদ। তার আগে তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা চ্যানেলে প্রথম তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, কারণ তৃতীয় সেমিস্টার পর্যন্ত তোমরা বাংলা এবং এডুকেশন বিষয়ের অনেক ভিডিও তোমরা এই চ্যানেল থেকে পাবে, যা তোমাদের প্রস্তুতিকে আরও পাকাপোক্ত করার জন্য সহযোগিতা করবে। সেই উদ্দেশ্যে তোমরা অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। চলো শুরু করা যাক আজকের তৃতীয় পরিচ্ছেদ। কী বলা হচ্ছে, শহর থেকে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। তাহলে এখানে আমরা ক্রোশ, তাহলে এটি একটি কিন্তু দূরত্বের একক এটা, অর্থাৎ সেই সময়কালে প্রাচীন সময়ে আমাদের দেশে কিন্তু এই ক্রোশ দিয়ে দূরত্ব পরিমাপ করা হতো। এর একক যদি আমরা দেখি প্রায় 1.8 কিলোমিটার, কিমিতে যদি আমরা এটাকে প্রকাশ করি তাহলে দেখতে পাবো, বা 1.1 মাইল হয়েছে। বলছে 2-3 জন জমিদারের হস্তি ছিল। সেই রাত্রেই জয়রাম ততৎস স্থানে লোক পাঠাইয়া দিলেন, যদি কেহ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন। রাত্রি 2 প্রহরের সময় একজন ফিরে আসিয়া বলিল, বীরপুরের উমাচরণ লাহিড়ে একটি মাদি হাতি আছে, এখনও বাচ্চা, বিক্রি করবে, কিন্তু বিস্তর দাম চায়। তাহলে রাত্রি 2 প্রহর, 2 প্রহর বলতে কি বুঝি আমরা, না একটি রাত্রিকে আমরা 8 ভাগে ভাগ করে থাকি, 8 প্রহরে একদিন হয়, সেই একটি ভাগ তার বলছে সেই 2 প্রহরের সময় একজন ফিরে এসে কি বলছে, বীরপুরে উমাচরণ লাহিড়ি। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, তার একটি মাদি হাতি আছে, এখনও বাচ্চা, বিক্রি করবে, কিন্তু বিস্তর মানে অনেক দাম চাচ্ছে। তারপরে কি বলছে, কত, 2000 টাকা। খুব বাচ্চা না সওয়ারি নিতে পারবে। তাহলে তিনি জেনে নিয়েছেন সমস্ত কিছু বিষয়গুলো, খুব বাচ্চা কিনা, সওয়ারি নিতে পারবে কিনা, কুচ পরোয়া নেই, তাই কিনবো, এখনই তুমি যাও, কাল সকালেই যেন হাতি আসে। লাহিড়ি মহাশয়কে আমার নমস্কার জানিয়ে বলো হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন, হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। তাহলে এই যে বিষয়টি, অর্থাৎ তিনি হাতি কিনবেন মনস্থির করে নিয়েছেন বীরপুরে উমাচরণ লাহিড়ির কাছ থেকে, ওই হাতিটিই তিনি কিনবেন। সেই জন্য লাহিড়ি মহাশয়কে নমস্কার জানিয়ে তিনি বলেছেন হাতির সঙ্গে একদম বিশ্বাসী কর্মচারীকে পাঠিয়ে দিতে, যিনি হাতি দিয়ে টাকা নিয়ে যাবেন। দেখো, পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম আদরিণী। লাহিড়ি মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজ রসিদ লিখিয়া দিয়া 2000 টাকা লইয়া প্রস্থান করিল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে হাতির আগমন ঘটে গিয়েছে। হাতির নাম কিন্তু আদরিণী, অর্থাৎ গল্পের যে নামকরণ সেই নামকরণের সঙ্গে হাতির নামকরণে আমরা এই এক্ষুনি আমরা দেখতে পেলাম, অর্থাৎ এতটা তৃতীয় পরিচ্ছদে এসে আমরা কিন্তু নামকরণটি পাচ্ছি। বাড়িতে হাতি আসবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকারা আসিয়া বৈঠকখানা উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। 2-1 অশিষ্ট বালক সুর করিয়া বলিতে লাগিল, হাতি তোর গোদা পায়ে নাতি। তাহলে এই যে বিষয়গুলো, অর্থাৎ সময়কালের নিরিখে যদি আমরা দেখি, তৎকালীন সময়ের ক্ষেত্রে এগুলো কিন্তু একটা খেলার মাধ্যম ছিল, আনন্দের মাধ্যম ছিল। বর্তমান সময়ের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এই সমস্ত মাধ্যমগুলো হারিয়ে যাচ্ছে। অর্থাৎ তখনকার দিনে খেলাধুলা নতুবা পড়াশোনা, এর বাইরে সেরকমভাবে কিছু আমাদের অবসর সময় বিনোদনের ক্ষেত্রে কিছু সেরকমভাবে আমাদের হাতে ছিল না। কিন্তু এখন কিন্তু আমাদের দিনকালের পরিবর্তন হয়েছে, আমাদের অবসর সময়ের রূপ, বৈচিত্র্য, বৈশিষ্ট্য সবই কিন্তু পাল্টে গিয়েছে। বলছে
বাড়ির বালকেরা ইহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল এবং অপমান করিয়া তাহাদিগকে বহিষ্কৃত করিয়া দিল। কিন্তু বাড়ির ছেলেমেয়েরা এটা তাদের অপমান করল মনে হচ্ছে, তাদেরকে সে তাড়িয়ে দিল। এরপর কি বলছে, হস্তিনী গিয়ে অন্তঃপুর দ্বারের নিকট দাঁড়াইল। মুখুজ্জি মহাশয় বিপত্নিক তাহার জ্যেষ্ঠ পুত্রবধূ এক ঘটিতে জল লইয়া সভয় পদক্ষেপে বাহির হইয়া আসিলেন। কম্পিত হস্তে তাহার পদচতুষ্টয়ে, তাহলে কি বললেন, পদচতুষ্টয়ের শব্দের অর্থটা হচ্ছে গিয়ে তার চার পায়ে সেই কি করলেন, এবার আমরা দেখছি। দেখো বলছে একটু, হ্যাঁ, তার চার পায়ে একটু জল ঢালিয়া দিলেন। মাহুতের ইঙ্গিতানুসারে আদরণী তখন জানু পাতিয়া বসিল। বড়বধূ তৈল সিঁদুরে তাহার ললাট রাঙিয়া দিলেন। ঘন ঘন শঙ্করধ্বনি হইতে লাগিল। আবার দাঁড়াইয়া উঠিলে একটা ধামাই ভরিয়া আলো চাল, কলা এবং অন্যান্য কিছু বিষয়, অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, তাকে বরণ করার পর্ব চলছে। অন্যান্য মাঙ্গল্যদ্রব্য তার সম্মুখে রক্ষিত হইল। সুর দিয়া তুলিয়া কতক সে খাইল, অধিকাংশ ছিটাই দিল। এইরূপে বরণ সম্পন্ন হইলে রাজহস্তির জন্য সংগৃহীত সেই কদলীকাণ্ড ও বৃক্ষ শাখা আদরণী ভোজন করিতে লাগিল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে বিষয়গুলোর জন্য তাকে নিয়ে আসা হয়েছিল, তার কদলী অর্থাৎ কলা গাছ, বৃক্ষ শাখা মানে গাছের ডালপালা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু দিয়ে তার বরণ পর্ব সম্পন্ন করা হলো। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালেই মহারাজ নরেশচন্দ্রের সহিত মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন। বলা বাহুল্য পৃষ্ঠে আহরণ করিয়াই গেলেন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তিনি মহারাজ নরেশচন্দ্রের সহিত সাক্ষাৎ করিতে গেলেন, কিন্তু এখানে বলা বাহুল্য, অর্থাৎ এটা সবথেকে বেশি উল্লেখ্য বিষয় কি, তিনি হস্তি পৃষ্ঠে চড়িয়াই বা আহরণ করেই তিনি কিন্তু মহারাজের কাছে গেলেন। কেন না, কারণ বিষয়টি তিনি জানানোর জন্য, দেখানোর জন্য। মহারাজের দ্বিতল বৈঠকখানার নিম্নে বিস্তৃত প্রাঙ্গণ, প্রাঙ্গণের অপর প্রান্তে হস্তি প্রবেশ করে সিংহদ্বার। বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ এবং সিংহদ্বারের বাইরেও অনেক দূর অবধি মহারাজের দৃষ্টিগোচর হইয়া থাকে। রাজ সমীপে উপনীত হইলে মুখোপাধ্যায় মহাশয় তাহাকে আশীর্বাদ করে আসন গ্রহণ করিলেন। মোকদ্দমা বিষয় সংক্রান্ত দুই চারি কথা পর মহারাজ জিজ্ঞাসা করলেন, মুখুজ্জি মহাশয়, ওই হাতিটি কার? তাহলে স্বাভাবিকভাবে হাতিটি দৃষ্টিগোচর হয়েছে মহারাজের, তিনি জিজ্ঞাসা করছেন ওই হাতিটি কার। মুখুজ্জি মহাশয় বিনীতভাবে বলিলেন, আগে হুজুর, বাহাদুরেরই না হাতি। মহারাজ বিস্মিত হইয়া বলিলেন, আমার হাতি? কই, ও হাতি তো আমি কোনোদিন দেখিনি। কোথা থেকে এলো? আগে বীরপুরে উমাচরণ লাহিড়ির কাছ থেকে কিনেছি। অধিকতর বিস্মিত হইয়া রাজা বললেন, আপনি কিনেছেন? আগে হ্যাঁ। তবে যে বললেন আমার হাতি? তাহলে বলছে তবে বললেন আমার হাতি। বিনয় কিংবা শ্লেষসূচক ঠিক বোঝা গেল না, অর্থাৎ তিনি ঠিক বিনয় ভাব দেখাচ্ছেন না তাকে একটু খোঁচা দেওয়ার চেষ্টা করছেন, বলছে সেই বিষয়টি ঠিক বোঝা গেল না। কিন্তু তিনি বিদ্রুপ করে একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালন হচ্ছি, তখন আমি যখন আপনার, তখন ও হাতে আপনার বই আর কার? সন্ধ্যার পরে গৃহে ফিরিয়া বৈঠকখানা বসিয়া সময়ত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করিলেন। হৃদয় হইতে সমস্ত ক্ষোভ লজ্জা আজ তাহার মুছিয়া গেল। কয়েকদিন পর আজ তাহার সুনিদ্রা হইল। তার মানে তিনি যেহেতু মহারাজকে বিষয়টি দেখাতে পেরেছেন, এই শান্তিতে আজকে রাত্রে তিনি খুব ভালো করে ঘুমোলেন। উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ 5টি বৎসর অতীত হইয়াছে, অর্থাৎ 5 বছর কেটে গিয়েছে। এই 5 বছরে মুক্তার মহাশয়ের অবস্থার অনেক পরিবর্তন ঘটেছে। তাহলে এই 5 বছরে মুক্তার মহাশয়ের কিন্তু অনেক পরিবর্তন ঘটে গিয়েছে। তাহলে দেখো এবার কেমন পরিবর্তন কেমন হয়েছে, সে পরিবর্তনটা এবার আমরা একটু দেখব। নূতন নিয়মে পাশ করা শিক্ষিত মুক্তারের জেলা কোর্ট ভরিয়া গিয়েছে। শিথিল নিয়মের আইন ব্যবসায়ীর আর কদর নেই। ক্রমে ক্রমে মুখোপাধ্যায় মহাশয়ের আয় কমিতে লাগিল। পূর্বে যত উপার্জন করিতেন এখন তাহার অর্ধেক হয় কিনা সন্দেহ, অথচ ব্যয় প্রতি বৎসর বর্ধিত হইতেছে। তাহার 3টি পুত্র, প্রথম 2টি মূর্খ, বংশবৃদ্ধি ছাড়া কোনো কর্ম করিবার যোগ্য নয়। কনিষ্ঠ পুত্রটি কলকাতায় পড়তেছে, সেও যদি কালক্রমে মানুষ হয়, এই একমাত্র ভরসা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, মুখোপাধ্যায় মহাশয়ের তার কিন্তু এই সময়ে, বর্তমান সময়ে তিনি কিন্তু তার আর কদর নেই, কদরমান তাই সেই মর্যাদা আর নেই। তিনি যেভাবে তার জীবন শুরু করেছিলেন, মুক্তার হিসেবে তিনি যতটা খ্যাতি সম্পন্ন করেছিলেন, বর্তমান সময়ে সেই বিষয় কিন্তু অনেকটাই ফিকে হয়ে এসেছে। তার পরিবারের উপার্জন কমে গিয়েছে, কিন্তু ব্যয় অনেক বেড়ে গিয়েছে। তার 3টি মাত্র ছেলে, মাত্র 3টি, কারণ এই করতে বলছি তৎকালীন সময়ের নিরিখে 3টি। বলছি প্রথম 2টি মূর্খ, পড়াশোনা করেনি, বংশবৃদ্ধি ছাড়া আর কোনো প্রকার কাজ করিবার যোগ্য নহে। কনিষ্ঠ পুত্রটি কলকাতায় বিয়ে পড়তেছে, সে যদি কালক্রমে পাশ করে, এইটুকু কেবলমাত্র ভরসা। দেখো এবার কী বলছে, ব্যবসায়ের প্রতি মুখোপাধ্যায় মহাশয়ের আর সে অনুরাগ নেই। বড় বিরক্ত হইয়া উঠিয়াছেন। ছোকরা মুক্তারগণ যাহাদিগকে একসময় উলঙ্গাবস্থায় পথে খেলা করিতে দেখিয়াছেন, তাহারা এখন শ্যামলা মাথায় দিয়ে মুখোপাধ্যায় মহাশয় পাকড়ি বাঁধিয়ে দেন। সেখানে মুক্তারগণ শ্যামলা ব্যবহার করিতেন না। হয়েছে, তাহার প্রতিপক্ষে দাঁড়াইয়া চোখ মুখ ঘুরাইয়া ফরফর করে ইংরেজিতে হাকিমকে কি বলিতে থাকে, তিনি কিছুই বুঝিতে পারেন না। পার্শ্বস্থিত ইংরেজি জানা জুনিয়রকে জিজ্ঞাসা করেন, উনি কি বলছেন। জুনিয়র তর্জমা
করিয়া তাহাকে বুঝাইতে বুঝাইতে অন্য প্রসঙ্গে উপস্থিত মুখের জবাব মুখেই রহিয়া যায়। নিষ্ফল রোষে তিনি ফুলিতে থাকেন। তাছাড়া পূর্বে হাকিমগণ মুখুজ্জি মহাশয়কে যেরূপ শ্রদ্ধার চোখে দেখিতেন, এখন নব্য হাকিমগণ তাহা আর করেন না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে সমস্ত নতুন নতুন মুক্তার এসছেন তারা অনেকেই ইংরেজি জানা, ফলস্বরূপ কী হয়েছে, তারা মুখোপাধ্যায় মহাশয়ের সহিত অর্থাৎ যেভাবে তাদের কথোপকথন হচ্ছে সেই কথোপকথনে মুখোপাধ্যায় মহাশয় ইংরেজি ঠিকঠাকভাবে বুঝতে পারছেন না, ফলস্বরূপ তাদের সঙ্গে প্রতিপক্ষের জবাব দেওয়ার মতন তিনি সময় বা বোঝার ক্ষমতা দুটোই তিনি হারিয়ে ফেলছেন। তাছাড়া কি নতুন যারা হাকিম এসছেন তারা পূর্বের মতো মুখোপাধ্যায় মহাশয়কে আর সমীহ করেন না। ইহাতে যেন বিশ্বাস যে ইংরেজি জানে না সে মনুষ্য পদবাচ্যই নয়। তাহলে বলছে যে ইংরেজি জানে না সে মনুষ্য পদবাচ্যই নয়। এই সকল কারণে স্থির হইয়াছে কর্ম হইতে তিনি এখন অবসর গ্রহণ করাইছেও তিনি যাহা সঞ্চয় করিয়াছেন তাহা সুদ হইতে কোনো রকম সংসার যাত্রা নির্বাহ করিবেন। প্রায় 60 বৎসর হইল। চিরকালই কি খাটিবেন? বিশ্রামের সময় কি হয় নাই? বড় ছেলেটি যদি মানুষ হইতো, 2 টাকা যদি রোজগার করতে পারিত, তাহা হইলে এতদিন কোন কালে মুখুজ্জি মহাশয় অবসর লইতেন, বাড়িতে বসে হরিনাম করতেন। কিন্তু বেশি দিন আর চলে না। তথাপি আজি কালি করিয়া আরও 1 বৎসর কাটিয়া গেল। তাহলে এরকম দেখতে দেখতে আরও 1 বছর কেটে গেল। এবার কি হয়েছে দেখো, এমন সময় এক দায়রায় এক খুনি মোকদ্দমা উপস্থিত হইল। তাহলে দায়রা মানে ফৌজদারি উচ্চ আদালত যাকে আমরা বলছি, এই শব্দটার অর্থ তোমরা জানবে, ফৌজদারি উচ্চ আদালত। বলছে খুনি মোকদ্দমা উপস্থিত হলো। এই মোকদ্দমার আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজে মোক্তা নিযুক্ত করিলেন। একজন নূতন ইংরেজ জজ আসিয়াছেন, তাহারই এজলাসে বিচার। 3 দিন যাবৎ মোকদ্দমা চলিল। অবশ্যই মোক্তার মহাশয় উঠিয়া জজ সাহেব বাহাদুর ও এসএসআর মহোদয়গণ, এসএসআর মানে হচ্ছে বিচারপতির যিনি পরামর্শদাতা, তাকেই বলছে মহোদয় বলিয়া বক্তৃতা আরম্ভ করিলেন। বক্তৃতা শেষে এসএসআরগণ মুখোপাধ্যায় মহাশয় মক্কেলকে নির্দোষ সাব্যস্ত করিলেন এবং জজ সাহেবও তাহাদের অভিমত স্বীকার করে আসামিকে অব্যাহতি দিলেন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে তিনি যে আসামির হয়ে তিনি লড়ছেন সেই আসামিকে নির্দোষ বলে বিচারে অব্যাহতি দেওয়া হলো। জজ সাহেবকে সেলাম করিয়া মুক্তার মহাশয় নিজের কাগজপত্র বাঁধিছেন। এমন সময় জজ সাহেব পেশকারকে জিজ্ঞাসা করলেন ওই উকিলটির নাম কি? পেশকার বললেন উহার নাম জয়রাম মুখার্জি, উনি উকিল নহে মুক্তার। প্রসন্ন হাস্যের সহিত জজ সাহেব জয়রামের প্রতি চাহিয়া করলেন আপনি মুক্তার? জয়রাম বললেন হ্যাঁ হুজুর, আমি আপনার তাবেদার। তাহলে কি বলছে যে আমি একজন সামান্য মুক্তার, এই মুক্তার হিসাবেই আমি এই মোকদ্দমাটা লড়ছি। জজ সাহেব পূর্ববৎ বলিলেন আপনি মুক্তার, আমি মনে করেছিলাম আপনি উকিল। যে রূপ দক্ষতার সহিত আপনি মোকদ্দমা চালাইছেন, আমি ভাবিয়াছিলাম আপনি এখানকার একজন ভালো উকিল। তাহলে যেভাবে মোকদ্দমা চলছিল সেই মোকদ্দমা নিরিখে জজ সাহেব ইনি ভেবেছেন যে জয়রাম তিনি একজন উকিল, ভালো উকিল, সেটা তিনি ভেবে নিয়েছিলেন। এরপরে কি হচ্ছে দেখো, পরের অংশ আমরা যেটা দেখতে পাচ্ছি, বলছে এই কথাগুলি শনিবার মাত্রই, এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায়ের সেই ডাগর 2 চক্ষু জলে পূর্ণ হইয়া গেল। হাত দুটি জোড়ো করে কম্পিত কণ্ঠে বলল না হুজুর, আমি উকিল নহি, একজন মুক্তার মাত্র, তাও সেকালের শিথিল নিয়মের একজন মূর্খ মুক্তার। ইংরাজি জানি না হুজুর। আপনি আজ আমার যে প্রশংসা করলেন আমি জীবনের শেষ অবধি পর্যন্ত তাহা বলিতে পারব না। এই বুড়া ব্রাহ্মণ আশীর্বাদ করিতেছে হুজুর হাইকোর্টের জজ হন। তাহলে তিনি তাকে আশীর্বাদ করছেন ব্রাহ্মণ হয়ে। বলিয়া ঝুঁকিয়া সেলাম করে মুক্তার মশাই এজলাস হইতে বাহির হইয়া আসলেন। ইহার পর তিনি আর কাছারি যান নাই। এবার পঞ্চম পরিচ্ছেদে আমরা কি দেখতে পাচ্ছি, বলছে ব্যবসা ছাড়িয়া কাইক্লেশে মুখোপাধ্যায় এর সংসার চলিতে লাগিল। ব্যয় যে পরিমাণ সংকোচন করিবেন ভাবিয়াছিলেন তাহা শত চেষ্টাতে হয়ে ওঠে না। সুদের সংকুলন হয় না, মূলধনে হাত পড়তে লাগলে কোম্পানির কাগজের সংখ্যা দিন দিন কমতে লাগিল। তাহলে যেহেতু আয় একেবারেই শূন্য হয়ে গিয়েছে, তাই যেটুকু সঞ্চয় রয়েছে সেই সঞ্চয়ে হাত পড়েছে, তাই সঞ্চয়ের পরিমাণ দিন দিন কমতে থাকছে। একদিন প্রভাতে মুক্তার মহাশয় বৈঠকখানায় বসিয়া নিজের অবস্থার বিষয়ে চিন্তা করিতেছেন। এমন সময় মাহুদ আদরণীকে লইয়া নদীতে স্নান করাইতে গেল। অনেকদিন হইতেই লোকে ইহাকে বলিতেছে হাতিটি আর কেন, ওকে বিক্রি করে ফেলুন, মাসে 30-40 টাকা বেঁচে যাবে। কিন্তু মুখুজ্জি মহাশয় উত্তর করে থাকেন তার চেয়ে বলো না, তোমার এই ছেলেপিলে নাতি নাতনিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হচ্ছে, ওদের একে একে বিক্রি করে ফেলো। তার মানে কি দেখতে পাচ্ছি আমরা, হাতির সঙ্গে নাতি নাতনি তিনি কম্পেয়ার করছেন, তুলনা করছেন। তাহলে নাতি নাতনিকে যেভাবে তিনি কাজ ছাড়া করতে পারেন না শত সমস্যাতেও, ঠিক সেইভাবে আদরিণীকেও তিনি কিন্তু নিজের কাছ থেকে ছাড়া করতে পারবেন না। এইরূপ উক্তির পর আর কথা চলে না। হাতিটাকে দেখিয়া মুখোপাধ্যায়ের মনে হইল ইহাকে যদি মাঝে মধ্যে ভাড়া দেওয়া হয় তা হইলে তো কিঞ্চিত অর্থাগম হইতে পারে। তখনই কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপনটি মুসাবিদা করিতে লাগিলেন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে ক্ষেত্রে তিনি অনেক কিছু ভাবনা চিন্তা করলেন। ভাবনা চিন্তা করার পর তিনি মাথাতে এইটুকু বিষয় উপস্থিত করলেন যে হাতিকে যদি মাঝে মধ্যে ভাড়ায় দেওয়া যায় তাহলে সেখান থেকেও কিছু অর্থ আগমন ঘটতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সংসারের ক্ষেত্রে কিছুটা লাঘব হবে। তো সেই জন্য তিনি কী করলেন, বিজ্ঞাপনটি মুসাবিদা মানে যেটাকে আমরা বলি খসড়া বা পাণ্ডুলিপি তিনি তৈরি করলেন। কি হস্তি ভাড়ার বিজ্ঞাপন তিনি দিচ্ছেন কিভাবে, দেখো বিজ্ঞাপনটা কেমনভাবে বলছে, বিবাহের শোভাযাত্রা, দূর দূরান্তে গমনাগমন প্রভৃতি কার্যের জন্য নিম্ন স্বাক্ষরকারী আদরণী নাম নিয়ে হস্তিনীটি ভাড়ায় দেওয়া হইবে। ভাড়া প্রতি রোজ 3 টাকা মাত্র। হস্তিনী
খোরাকি 1 টাকা, মাহুতের খোরাকি 0, একুনে 4 টাকা ধার্য হয়েছে। যাহার আবশ্যক হইবে নিম্ন ঠিকানায় তত্ত্ব লইবেন। শ্রী জয়রাম মুখোপাধ্যায়, মুক্তার চৌধুরীপাড়া। এই বিজ্ঞাপনটি ছাপাইয়া শহরের প্রত্যেকটি ল্যাম্পপোস্টে, পার্শ্বস্থ বৃক্ষকাণ্ডে এবং অন্যান্য প্রকাশ্য স্থানে আঁটিয়া দেওয়া হলো। অর্থাৎ কি, হাতি ভাড়ায় দেওয়া হবে। এই বিজ্ঞাপন এবারে কি হয়েছে, শহরময় ছড়িয়ে পড়েছে। এবার দেখো আমরা কি দেখতে পাচ্ছি, বলছে বিজ্ঞাপনের যে বিষয়বস্তুটি এবার ছিল, বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে লোক হস্তি ভাড়া লইয়া লাগিতে পারে, কিন্তু তাহাতে 15-20 টাকার বেশি আয় হইল না। মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্রটি পীড়িত হইয়া পড়িল। তাহার জন্য মুক্তার ঔষধ খরচ প্রভৃতি 5 থেকে 7 টাকার কম নয়, নির্বাহ হয় না। মাসখানেক পরে বালকটি কথঞ্চিত আরোগ্য লাভ করিল। বড় বধূ মেজবধূ উভয়ই অন্তঃসত্ত্বা। কয়েক মাস পরে আরও 2টি জীবের অন্নসংস্থান হইবে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, বড় বউ মেজো বউ তারাও কিন্তু অন্তঃসত্ত্বা, যে কোনো মুহূর্তে তারা সন্তান প্রসব করবে। ফলস্বরূপ কি হয়েছে, আরও 2টি কিন্তু জীবের সংসারে আগমন ঘটবে। এদিকে জ্যেষ্ঠ পুত্রী কল্যাণী দ্বাদশ বর্ষে পদার্পণ করিয়াছে। দেখে দেখে যেরূপ ডাগর হইয়া উঠিতেছে, শীঘ্রই তাহার বিবাহ না দিলে নয়। নানা স্থান হইতে তাহার সম্বন্ধ আসিতেছে বটে, কিন্তু ঘর বর মনের মতন হয় না। ঘর বর যদি মনের মতন হইল, তবে তাহার খাই শুনিয়া চক্ষু স্থির হয়। কন্যার পিতা এ সম্বন্ধে একেবারে নির্লিপ্ত। সেও নেশা ভাঙ করিয়া তাসপাশা খেলিয়া ফ্লুট বাজাইয়া বেড়াইতেছে। যত দায় এই 60 বছরের বুড়াটির ঘাড়ে। অবশেষে এক স্থানে বিবাহ স্থির হইল। পাত্রটি রাজশাহী কলেজে এলে পড়িতেছে, খাইবার পরিবার সংস্থানও আছে। তাহার 2000 টাকা চাহে, নিজেদের খরচ 500, 2500 টাকা হইলেই বিবাহটি সম্পন্ন হইবে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে এতদিনে তার যে পৌত্রী কল্যাণী নাতনি, তার বিয়ের জন্য পাত্রস্থ তিনি মনস্থির করে ফেলেছেন। পাত্র 2000 টাকা দাবি করছে এবং নিজেদের খরচ পাবো 500 টাকা। এই নিয়ে টোটাল 2500 টাকাই হলে বিয়েটা কিন্তু হয়ে যাবে। কোম্পানি কাগজপত্রের বান্ডিল দিন দিন ক্ষীণ হইতেছে। ইহা হইতে 2500 বাহির করা বড়ই কষ্টকর হয়ে দাঁড়ালো। আর শুধু তো একটি নয়, আরও নাতি নাতনি হচ্ছে, তাহাদের বেলায় কী উপায় হইবে, এই সকল ভাবনা চিন্তার মধ্যে দিয়ে পড়িয়া মুখুজ্জে মহাশয়ের শরীর ক্রমশ ভগ্ন হইতে লাগিল। একদিন সংবাদ আসিল, কনিষ্ঠ পুত্রটি বিয়ে পরীক্ষা দিয়েছিল, সেও ফেল করিয়াছে। তাহলে যে ছোট পুত্রের প্রতি তিনি এত ভরসা করেছিলেন, সেই ছোট পুত্রটিও কিন্তু বিয়ে পরীক্ষায় ফেল করেছে। বন্ধুগণ বলিতে লাগিলেন, মুখুজ্জে মহাশয় হাতিকে বিক্রি করে ফেলুন, করে নাতনির বিবাহ দিন। কী করবেন বলুন, অবস্থা বুঝে তো কাজ করতে হয়। আপনি জ্ঞানীম লোক, মায়া পরিত্যাগ করুন। অর্থাৎ হাতির প্রতি আপনার যে মায়া, সেটা পরিত্যাগ করুন। কিন্তু আপনি যেভাবে জ্ঞানী মানুষ, আপনাকে এই বিষয়ে আমাদের আর নতুন করে বলার কিছু নেই। মুখোপাধ্যায় আর কোনো উত্তর দেন না। মাটির পানে চাহিয়া ম্লান মুখে কেবল চিন্তা করেন এবং মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলেন। চৈত্র সংক্রান্তে বামুনহাটে একটি বড় মেলা হয়, সেখানে বিস্তর পূর্ববাছুর ঘোড়া, হাতি, উট বিক্রয়ার্থে আসে। বন্ধুগণ বললেন, হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে। এখন 2000 টাকায় কিনবেন, এখন হাতি বড় হয়েছে, 3000 টাকা অনায়াসে পাবেন। কোঁচার খুঁটে চক্ষু মুছিয়া বলিলেন, কি করে তোমরা এমন কথা বলছো। অর্থাৎ তিনি কিন্তু খুব দুঃখ পেয়েছেন। অর্থাৎ তিনি আদরণীকে যেভাবে আদর দিয়ে, যেভাবে নিজের মনের মতো করে তাকে ভালোবেসেছেন, সেই জায়গাতে এনারা কিন্তু ঘা দিচ্ছেন। সেই জন্যে বলছে কোঁচার, অর্থাৎ তিনি যে ধুতি পরছেন তার একেবারে শেষ প্রান্তে তিনি তার মুখ মুছে, চোখ মুছে তিনি বলছেন, কি করে তোমরা এমন কথা বলছো। বন্ধুরা বুঝাইয়া বলিলেন, একটু বললেন, আপনি বলেন ও আপনার মেয়ের মতো, তা মেয়েকেই কি চিরদিন ঘরে রাখা যায়। মেয়ের বিয়ে দিতে হয়, মেয়ে শ্বশুরবাড়ি চলে যায়, আর উপায় কি। তবে পোষা জানোয়ার অনেকদিন ঘরে রয়েছে, মায়া হয়ে গেছে, একটু দেখে শুনে কোনো ভালো লোকের হাতে বিক্রি করলেই হলো। যে বেশি আদর যত্নে রাখবে, কোনো কষ্ট দেবে না, এমন লোককে বিক্রি করবেন। অর্থাৎ তারা অন্যরকমভাবে তাকে বিষয়টাকে জয়রাম বাবুকে বোঝানোর চেষ্টা করছেন, যে এমন একজন ব্যক্তির কাছে আদরণীকে বিক্রি করবেন, যে আদরণী, যে মানুষটি ভালো, যে আদরণীকে খুব ভালো রাখবে, কোনো কষ্ট দেবে না, এমন একটি লোককে বিক্রি করলেই হলো। তাহলে আপনার বাড়িতে থাকা ওখানে থাকা একই ব্যাপার হবে, কিন্তু মাঝখান থেকে আপনি কিছু টাকা পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি নাতনির বিয়ে দিতে পারবেন। হয়েছে। এবার পরের অংশ দেখুন। এরপর ভাবিয়া চিন্তিত জয়রাম বলিলেন, তোমরা সবাই যখন বলছো তখন তাই হোক, দাও, মেলায় পাঠিয়ে দাও। একজন ভালো খদ্দের ঠিক করো, তাতে দামে যদি 200-500 টাকা কমও হয়, সেও স্বীকার। অর্থাৎ বলছি, তোমরা যখন সবাই এত করে বলছো, তাহলে আদরণীকে মেলায় পাঠিয়ে দাও। তারা ভালো খরিদ্দের দেখে, যে আদরণীকে কষ্ট দেবে না, তার জন্য যদি 200-500 টাকা কমও হয়, তাহলে কিন্তু সেটাও স্বীকার, সেটাও আমি মেনে নেব। মেলাটি চৈত্র সংক্রান্তি প্রায় 15 দিন পূর্বে আরম্ভ হয়, তবে শেষে 4-5 দিন জমজমাট বেশি। সংক্রান্তির 1 সপ্তাহ পূর্বে যাত্রা স্থির হইয়াছে। মাহুত্ব যাইবেই। মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যম পুত্রটিও সঙ্গে যাইবে, অর্থাৎ মেজ পুত্রটিও তার সঙ্গে যাবে। তাহলে এবার যাত্রার দিন কেমন কি হচ্ছে এবার দেখো। বলছে, যাত্রার দিন প্রত্যুষে মুখোপাধ্যায় গাত্রস্থান করিলেন। যাইবার পূর্বে হস্তিভোজন করিতেছে। বাটির মেয়েরা, বালক বালিকাগণ সজল নেত্রে বাগানে হস্তি
কাছে দাঁড়াইয়া খড়ম পাড়ি দিয়া মুখোপাধ্যায় মহাশয় সেখানে গিয়ে দাঁড়াইলেন। পূর্বদিন 2 টাকার রসগোল্লা আনিয়া রাখিয়াছিলেন। ভৃত্য সেই হাঁড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইল। ডালপালা প্রভৃতি মাদুলি খাদ্য শেষ হইলে মুখোপাধ্যায় মহাশয় স্বহস্তে মুঠামুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়াইলেন। শেষে তার গলায় নিম্নে হাত বুলাইতে বুলাইতে ভগ্নকণ্ঠে বলিলেন, আদর যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো। প্রাণ ধরিয়া বিদায় বাণী উচ্চারণ করিতে পারিলেন না। উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় লইলেন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যাওয়ার দিন প্রত্যুষে মুখোপাধ্যায়ের মতো গাত্রস্থান মানে যেটাকে আমরা বলতে পারি, মানে তিনি শয্যা ত্যাগ করিলেন খুব তাড়াতাড়ি, এবং যাইবার পূর্বে হস্তি ভোজন করিতেছে, তার মানে হাতিটি খাচ্ছে। এই সময় বাড়ির যে সমস্ত মেয়েরা বালক বালিকা তারা সকলেই সজল নেত্রে চোখে জল ভরা নিয়ে আদরণীর কাছে এসে দাঁড়িয়েছে। এমন সময় মুখোপাধ্যায় মহাশয় তিনি খড়ম পায়ে দিয়ে এলেন এবং তিনি পূর্বের দিন যে 2 টাকার রসগোল্লা আনা হয়েছিল সেটা তিনি মুঠো মুঠো করে আদরণীকে খাইয়ে দিলেন এবং শেষবেলাতে তিনি বললেন, আদর যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো। অর্থাৎ এই যে এখানে আমরা গল্পের এই অংশটি আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে পশুপ্রেম একজন মানুষকে কতটা পরিমাণ ভাবিত করতে পারে, কতটা পরিমাণ তার ভেতরে যন্ত্রণা তৈরি করতে পারে, সে কিন্তু আমরা এই আদরণী গল্পের মাধ্যমে উপলব্ধি করতে পারি। অর্থাৎ মানুষের সঙ্গে পশুদের যে প্রেম, মানুষের সঙ্গে পশুদের যে প্রেমের যে একটা আত্মিক টান, সেই টান কিন্তু জয়রাম মুখোপাধ্যায়কে নাড়িয়ে দিয়েছে। এবার দেখো কি হয়েছে, 6ষ্ঠ পরিচ্ছেদ আমরা কি দেখতে পাচ্ছি, কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়াছে। 10ই জ্যৈষ্ঠ শুভকার্যের দিন স্থির হইয়াছে। বৈশাখ পড়িলেই উভয় পক্ষে আশীর্বাদ হইবে। হস্তি বিক্রয়ে টাকা আসিলেই গহনা গড়াইতে দেওয়া হইবে। তাহলে সমস্ত কিছু দিন ঠিক হয়ে গিয়েছে। তাহলে দিনটা আমাদের মনে রাখবে 10ই জ্যৈষ্ঠ, এই দিন শুভকার্য হবে। বৈশাখ পড়িলে উভয় পক্ষে আশীর্বাদ হবে। তো হাতি বিক্রি করার যে টাকা, সেই টাকা এলেই কিন্তু গহনা তৈরি হবে। কিন্তু পহলা বৈশাখে সন্ধ্যাবেলায় মশমশ করে আদরণী ঘরে ফিরে আসিল। বিক্রয় হয় না, উপযুক্ত মূল্য দিবার খরিদ্দার জোটে নাই। আদরণীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল। বিক্রয় হয় নাই বলিয়া কাহারও কোনো খেদের চিহ্নটি সেই সময় দেখা গেল না, যেন হারাধন ফিরিয়া পাওয়া গিয়েছে। সকলের আচরণে এইরূপ মনে হইতে লাগিল। অর্থাৎ আদরণী যে মেলায় বিক্রি হলো না, এই বিষয় নিয়ে কারো মনের মধ্যে কোনো খেদ, কোনো রকমের দুঃখ হলো না। প্রত্যেককে আনন্দে মেতে উঠল, যেন মনে হয় তাদের হারিয়ে যাওয়া ধনসম্পদ আবার ফিরে এসেছে। দেখো এবার কি হচ্ছে, বাড়ির লোক বলিতে লাগিল, আহা আদর রোগা হয়েছে, বোধহয় এই কদিন সেখানে ভালো করে খেতে পায়নি, ওকে দিন কতক এখন বেশ করে খাওয়াতে হবে। তার মানে বাড়ির লোক আদর করে তার নাম দিয়েছে আদরিণীকে আদর। তাহলে দেখো এই যে ভালোবাসার যে মাত্রাটা কোন লেভেল পর্যন্ত গেলে একটা মানুষের সঙ্গে একটা পশুর প্রেম বা তাদের ভালোবাসার সম্পর্ক কোথা পর্যন্ত দাঁড়ালে তাকে আমরা এমনভাবে আদর করতে পারি, সেই দৃশ্যটি কিন্তু আমাদের এই গল্পে এই অংশে ফুটে উঠেছে। আনন্দের প্রথম উচ্ছ্বাস অপনীত হইলে পরদিন প্রতিবেশী বন্ধুগণ আবার বৈঠকখানা সমেত হইলেন। অতএব বড় মেলায় এমন ভালো হাতির খরিদ্দার কেন জুটিল না, তাহা লইয়া আলোচনা হইতে লাগিল। একজন বলিলেন, ওই যে মুখুজ্জি মহাশয় বললেন, আদর যাও মা, মেলা দেখে এসো। তার মানে বলছে তার কারণ কি কি। এবার একে একে করে স্বাভাবিকভাবে যখন কোনো কিছু বিষয় আমাদের অবধারিত হবেই, এটা আমরা জেনে নিই, তারপর যখন সেই অংশটি বা সেই ঘটনাটি জীবনে না ঘটে, তখন কিন্তু আমরা তাকে কাটাছেঁড়া করতে শুরু করি, তার কারণ খোঁজার চেষ্টা করি। তো এখানে এই কারণ যে ওই মেলাতে হাতি বিক্রি হবেই হবে, তা সত্ত্বেও বিক্রি কেন হলো না সেটা নিয়ে কিন্তু আলোচনা সভা বসে গিয়েছে। তো সেই জন্য বিভিন্নজন বিভিন্ন মতামত পোষণ করছেন। বলছি ওই যে মুখুজ্জি মহাশয় বললেন, আদর যাও মা, মেলা দেখে এসো, সেই জন্যই বোধহয় হলো না। আবার কি বলছে দেখো, এখানে বলছে তাই বিক্রি হলো না। উনি তো আর আজকালকার মুরগিঘর ব্রাহ্মণ নয়, বলছে উনি তো আর আজকালকার এরকম ধরনের সমস্ত কিছু খাওয়া দাওয়া করা এরকম ব্রাহ্মণ নয়, উনি একবারে নিয়ম নিষ্ঠা সহকারে ব্রাহ্মণ। ওর মুখ দিয়ে ব্রহ্মবাক্য বেরিয়েছে। তাহলে মুখ দিয়ে কী বাক্য বেরিয়েছে, বলছে সে কথা কি নিষ্ফল হওয়ার জো আছে? কথায় বলে ব্রহ্মবাক্য বেদবাক্য, বেদবাক্য মানে অভ্রান্ত বাক্য, ধ্রুব সত্য, যা বেদে বলা হয়েছে। অর্থাৎ যে কথা মুখ থেকে বেরিয়েছে সে কথা অক্ষরে অক্ষরে ফলবে। বামুনহাটের মেলা ভাঙিয়া গেল। তাহলে কোন হাটের মেলা, এটা আমাদের মনে রাখতে হবে, বামুনহাটের মেলা ভাঙিয়া গেল। সেখান হইতে আরও 10 ক্রোশ উত্তরে রসুলগঞ্জের সপ্তাহব্যাপী আরেক মেলা হয়। যে সকল গো মহিষাদি বামুনহাটে বিক্রয় হয় না, সেসব রসুলগঞ্জে গিয়া জমে, সেইখানে আদরণীকে পাঠাইবার পরামর্শ হইল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আরও 10 ক্রোশ দূরে রসুলগঞ্জের যে মেলা হয় 1 সপ্তাহব্যাপী, সেখানে পাঠানোর জন্য সব কিছু তত্ত্বাবধান চলছে। আজ আবার আদরণী মেলায় যাইবে। আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়ে বিদায় সম্ভাষণ করিতে পারিল না। রীতিমতো আহারাদির পর আদরণী বাহির হইয়া গেল। কল্যাণী আসিয়া বলল, দাদামশাই আদর যাওয়ার সময় কাঁদছিল। মুখুজ্জি মহাশয় শুইয়া ছিলেন,
উঠিয়া বসিলেন, বললেন, কি বললি, কাঁদছিল? তার মানে কথাটা শুনে মুখোপাধ্যায় মহাশয় কিন্তু তিনি একেবারে অবাক হয়ে গিয়েছিলেন যে আদর কাঁদছিল যাওয়ার জন্য। তিনি কিন্তু নিজে নিজে, অর্থাৎ এই কষ্ট তিনি দেখতে পারবেন না, আদরের কষ্ট, নিজের কষ্ট তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এটা জনসমক্ষে সকলের সামনে চলে আসবে, এই কষ্ট তিনি নিতে পারবেন না বলে তিনি যেন আদর, অর্থাৎ আদরণী বিদায়ের সময় মুখার্জি মহাশয় সেই জায়গাতে উপস্থিত ছিলেন না। এবার কি হয়েছে, হ্যাঁ দাদা মশাই, যাওয়ার সময় তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। অর্থাৎ যাওয়ার সময় এই যে আদরের চোখ দিয়ে কিন্তু টপ টপ করে জল পড়তে লাগলো। বৃদ্ধ আবার ভূমিতে পড়িয়া নিঃশ্বাস হয়ে বলতে লাগলেন, জানতে পেরেছে ওরা অন্তর্যামী কিনা, ও বাড়িতে যে আর ফিরে আসবে না তা জানতে পেরেছে। তার মানে বলছে ওরা যে অন্তর্যামী, ওরা জানতে পেরেছে যে ও এই বাড়িতে আর ফিরে আসবে না, তাই সে কাঁদছিল। নাতনি চলে গেলে বৃদ্ধ শাশ্রুনয়নে আপন মনে বলতে লাগলেন, যাওয়ার সময় আমি তোর সঙ্গে দেখাও করলাম না, সে কি তোকে অনাদর করে? এবার দেখো, নিজের আপন মনে মনে কিন্তু অনেক কিছু জিজ্ঞাসা, অনেক কিছু প্রশ্ন নিজেই করছেন, নিজেই তার উত্তর দিচ্ছেন। এর মাধ্যমে নিজের মধ্যে যে একটি গ্লানি তৈরি হয়েছে সেটা তিনি অনেকটা নিঃশেষ করে বা সেটাকে শেষ করার চেষ্টা করছেন তিনি। কিভাবে? বলছে, না মা, তা নয়, তুই তো অন্তর্যামী, তুই কি আমার মনের কথা বুঝতে পারিস না? খুকির বিয়েটা হয়ে যাক, তারপর তুই যার ঘরে যাবি তার বাড়িতে গিয়ে আমি তোকে দেখে আসবো, তোর জন্য সন্দেশ নিয়ে যাবো, রসগোল্লা নিয়ে যাবো, যতদিন বেঁচে থাকবো তোকে কি ভুলতে পারবো? মাঝে মাঝে গিয়ে তোকে দেখে আসবো, তুই মনে কোনো অভিমান করিস না মা। তারে কি দেখতে পাচ্ছি, মা অর্থাৎ এখানে আদরের, অর্থাৎ নাতি নাতনিরা নিজের সন্তানকে যেভাবে তিনি লালন পালন করেছেন, তাদেরকে তিনি যেভাবে ভালোবেসেছেন, হাতিকে, আদরণীকে তিনি ঠিক সেইভাবে, সেই একই রকম পলিসি নিয়ে তিনি তাকেও কিন্তু সেইভাবে যত্নে লালন পালন করেছেন, তাকে আদর দিয়ে ভরিয়ে দিয়েছেন। এবার আমরা সপ্তম পরিচ্ছেদ দেখব। পরদিন বিকালে একটি চাষি লোক পত্রখানি আনে মুখার্জি মহাশয়ের হস্তে দিল। পত্রপাঠ করে ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হইল। মধ্যমপুত্র লিখিয়াছে, বাটি হইতে 7 কোষ আসিয়া দূরে আসিয়া কল্ল বিকালে আদরণী অত্যন্ত পীড়িত হইয়া পড়ে, সে আর পথ চলিতে পারে না। রাস্তার পার্শ্বে একটি আমবাগানে শুইয়া পড়িয়াছে। তাহলে কোন বাগান? আমবাগান। তাহার পেট হইতে বোধ হয় কোনো বেদনা হইতেছে। সুরটি উঠাইয়া মাঝে মাঝে কাতর স্বরে আর্তনাদ করিয়া উঠিতেছে। মাহুত যথাবিদ্যা সমস্ত রাত্রি চিকিৎসা করিয়াছে, কিন্তু কোনো ফল হয় নাই। বোধ হয় আদরণী আর বাঁচিবে না, যদি মরিয়া যায় তবে তাহার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে আদরণী কিন্তু মেলায় যাওয়ার সময় তার মধ্যে অনেক রকমের সমস্যা, অর্থাৎ যে কষ্ট, যে যন্ত্রণা নিয়ে সে বাড়ি থেকে বেরিয়েছে, সেই যন্ত্রণার প্রতিফলন কিন্তু রাস্তার মাঝে তার মধ্যে শুরু হয়ে গেছে, শুধু নয়, মনে নয়, শরীরেও। বলছে, শব্দে প্রথিত করিবার জন্য নিকটে একটু জমি বন্দোবস্ত করিয়া লইতে হইবে, সুতরাং কর্তামশায়ের অবিলম্বে আসা আবশ্যক। অর্থাৎ আমরা প্রথিত মানে ভূমিতে যেখানে আমাদের মানে কী বলে কবর দেওয়া হয় বা নিহিত করা হয়, সেই জায়গার কথা বলা হয়েছে। বাড়ির মধ্যে গিয়ে উঠানে পাগলের মতো পাইচারি করতে করতে বৃদ্ধ বলিতে লাগলেন, আমার গাড়ির বন্দোবস্ত করে দেবো, আমি এখনই বেরোবো। আদরের অসুখ, যন্ত্রণায় সে ছটফট করছে, আমাকে না দেখতে পেলে সে সুস্থ হবে না, আমি আর দেরি করতে পারবো না। তখনই ঘোড়ার গাড়ির বন্দোবস্ত করিতে লোক ছুটিল। বধূরা অনেক কষ্টে বৃদ্ধে একটু দুগ্ধমাত্র পান করাইতে সমর্থ হইলেন। রাত্রি 10টার সময় গাড়ি ছাড়িল। জ্যেষ্ঠ পুত্র সঙ্গে গেলেন। পত্রবাহক সেই চাষির লোকটি কোচবাক্সে বসলেন। কোচবাক্স মানে গাড়িতে যে কোচওয়ান যেখানে বসে, সেই বসার জায়গাতে তিনি বসলেন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, গল্পের এই অংশে এসে কিন্তু মুখোপাধ্যায় মহাশয় কিন্তু একবার অস্থির হয়ে উঠেছেন। আদরণীয় অসুখ, আমাকে যে কোনো মুহূর্তে সেই জায়গাতে পৌঁছতে হবে। তিনি আর স্থির থাকতে পারছেন না, বলছে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে গাড়ির ব্যবস্থা করে দাও, আমি এক্ষুনি বেরোবো। অর্থাৎ রাত্রিতে গাড়ির ব্যবস্থা করা হলো। তখন রাত্রি 10টার সময় তারা গাড়ি ছাড়িল। সঙ্গে জ্যেষ্ঠপুত্র বড় পুত্রটির সঙ্গে গেলেন, এবং সেই চাষি, যে চাষিটি চিঠি নিয়ে এসেছিল, সেই চাষিও কিন্তু তাদের সঙ্গে যাচ্ছে। এবার দেখো কি হয়েছে। পরদিন প্রভাতে গ্রন্থপ্রস্থানে পৌঁছায় বৃদ্ধ দেখিলেন সমস্ত শেষ হইয়া গিয়েছে। আদরণীর সেই নবজল ধরবর্ণ বিশাল দেহখানি আম্রবনের ভিতর পতিত হইয়াছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে আদরণীকে তিনি এত আদর দিয়ে যত্নে লালিত পালিত করেছেন, তাকে বড় করে তুলেছেন ছোট্ট অবস্থা থেকে, সেই আদরণী তার সামনে আজকে মৃত অবস্থায় পড়ে রয়েছে, পতিত রয়েছে। তাহা আজ নিশ্চল নিস্পন্দ। বৃদ্ধ ছুটিয়া গিয়া হস্তিনী শব্দের নিকট লুটাইয়া পড়িল। তাহার মুখের নিকট মুখ রাখিয়া কাঁদিতে কাঁদিতে বারংবার বলিতে লাগিলেন, অভিমান করে চলে গেলি মা, তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি। তাহলে দেখো, এই অংশে এসে আমাদের চোখ দিয়ে কিন্তু জল বার করে দিচ্ছে। অর্থাৎ কি না, আমরা কিন্তু এই যে ধরো একটা পশুর সঙ্গে মানুষের যে প্রেম, সেই প্রেমটা কতটা গভীর পর্যন্ত যেতে পারে, তা গল্পের শেষ প্রান্তে এসে আমরা বুঝতে পারছি। সেই প্রেম যখন বিচ্ছেদ ঘটছে, সেই আদরণী যখন এই পৃথিবীর বুক থেকে চিরবিদায় নিয়ে চলে যাচ্ছে, জয়রাম মুখোপাধ্যায় কিন্তু তখন নিজেকে আর তিনি স্থির রাখতে পারছেন না। অর্থাৎ নিজের সন্তান স্নেহে যাকে তিনি মানুষ করেছেন, সেই সন্তান স্নেহে মানুষ করার পরে সেই
আজকে হাতি আজকে তার থেকে বিদায় নিচ্ছে, অভিমান করে চলে যাচ্ছে পৃথিবীর বুক থেকে, যাকে সে আর কোনো দিনও দেখতে পাবে না, তার সঙ্গে আর কোনো দিনও আদর করতে পারবে না, তার গলায় হাত বুলিয়ে কখনো আর কথা বলতে পারবে না, সেই দৃশ্য কিন্তু আমাদের চোখের সামনে ফুটে উঠেছে। সেই জন্য জয়রাম মুখোপাধ্যায়ের নিজেও তিনি কিন্তু নিজেকে আটকে রাখতে পারছেন না, অঝরে কাঁদছেন। তিনি কিন্তু বারংবার কাঁদিতে কাঁদিতে বলছেন, অভিমান করে চলে গেলি মা, তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি। তাহলে ইহার পর 2টি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন। তাহলে এই যে ঘটনা, মুখোপাধ্যায় মহাশয় কোনোভাবেই তিনি কিন্তু মেনে নিতে পারেননি। মাত্র 2 মাস তিনি এরপর বেঁচে ছিলেন, তারপরেই তিনি কিন্তু মারা গিয়েছিলেন। তাহলে এই যে গল্পটি আমরা পড়লাম, গল্পের একেবারে মানে কি বলবো, বিষয়বস্তুগুলো আমি তোমাদের সামনে এক লাইন ধরে ধরে, শব্দার্থ ধরে ধরে, টিকা ধরে ধরে উপস্থাপন করার চেষ্টা করলাম। কারণ একটি বিষয় আমার মনে হয়েছে, গল্প বিষয়বস্তু তোমরা যত ভালো করে বুঝতে পারবে, গল্প যত ভালো করে পড়বে, ততই কিন্তু তোমরা পরীক্ষাতে সমস্ত প্রশ্নের নিখুঁত উত্তর দিতে পারবে। তাহলে নিখুঁত উত্তর দিতে গেলে, সঠিক উত্তর দিতে গেলে তোমাদেরকে কিন্তু টেক্সট ভালো করে পড়তে হবে। আমি বারে বারে বলছি, টেক্সট বারে বারে পড়ো। প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ তার অর্থ বুঝে, বিষয়বস্তু বুঝে, কোথায় কেমনভাবে কি বলা রয়েছে, সমস্ত কিছু বিষয়গুলো কিন্তু বুঝে পড়বে। তাহলে কিন্তু সমস্ত ধরনের এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে পারবে। এই দ্বিতীয় পর্বে আমরা গল্পটি শেষ করলাম। এরপরে আমরা এমসিকিউ কিভাবে প্রশ্ন আসে, কতগুলো প্যাটার্ন, সেই অনুসারে কিছু এমসিকিউ প্রশ্ন আমি তোমাদের সামনে নিয়ে আসবো ভিডিও আকারে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো, ভিডিওটি দেখো। যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।